আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি হৃদয় বায়োলজি আড্ডা বগুড়ার আজকের এপিসোডে তোমাদেরকে স্বাগতম। তো ক্লাস শুরুর পূর্বে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে শুরু করতে চাই। যারা এসএসসি 24 সালে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য জলশ্বরীতলা এবং কালীতলায় আমাদের বায়োলজি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তোমরা চাইলে আমাদের ক্লাসগুলো করে দেখতে পারো। চলো শুরু করা যাক। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে রেপ্লিকেশন হয়। আমরা ডিএনএ রেপ্লিকেশনের কিছু অংশের ক্লাস করে ফেলেছি। তো আমরা গত ক্লাসে শিখেছি যে আসলে রেপ্লিকেশন কিভাবে হয় এবং রেপ্লিকনটা কি। তাহলে আমরা গত ক্লাসে রেপ্লিকন সম্পর্কে ধারণা নিয়েছি। তো রেপ্লিকনটা আসলে কি? তাহলে রেপ্লিকন বলতে আসলে বোঝানো হয় যে একটা ইউক্যারিওটিক ডিএনএ যে অংশে রেপ্লিকেশন সম্পন্ন হয়। চিত্রটা খেয়াল করো, এ এবং বি। তাহলে আমাদের পুরো এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক ডিএনএ। তাহলে ইউক্যারিওটিক ডিএনএতে কি হচ্ছে দেখো, আমাদের এ অংশ এবং বি অংশ, তাহলে এই দুইটা অংশতে কি হচ্ছে, রেপ্লিকেশন সম্পন্ন হচ্ছে। তো এই দুইটা অংশকে বলবো হচ্ছে আমরা রেপ্লিকন। তো তোমরা এটাও জানো যে একটা রেপ্লিকনের কোন কোন অংশ থাকে। তো আমি যদি এই অংশটাকে একটু বড় করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কালার পেন দেন। দেখো যে আমি এই অংশটাকে এখানে একটু বড় করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা রেপ্লিকন। তো রেপ্লিকনের কি কি অংশ থাকে খেয়াল করো। দেখো রেপ্লিকনের একদম মাঝখানে অর্থাৎ সেন্টারে যে অংশটা থাকবে এই অংশটাকে বলি হচ্ছে আমরা অরিজিন বলি। অরিজিনের দুই পাশে থাকে হচ্ছে দুইটা টার্মিনাস। তাহলে এই অরিজিন থেকে কি হয়, অরিজিন থেকে আমাদের এইচ বন্ডগুলো ভাঙতে শুরু করবে। তো অরিজিন থেকে যখন আমাদের এইচ বন্ডগুলো ভাঙতে শুরু করবে তখন ডিএনএটা দেখতে কেমন হয়, ডিএনএ বলছি, তখন রেপ্লিকনটা দেখতে কেমন হয়। তো আমাদের এই অরিজিন থেকে যখন এইচ বন্ডগুলো ভাঙতে শুরু হবে তখন আমাদের রেপ্লিকনটা দেখতে অনেকটা এইরকম হবে, এইরকম। দেখো এই চিত্রটা দেখো এবং নিচের এই চিত্রটা দেখো, কোনো তফাৎ আছে কিনা। দেখো আমাদের এই যে এই অংশটা কি ছিল, অরিজিন ছিল। তাহলে অরিজিন থেকে দেখো আমাদের এই যে হাইড্রোজেন বন্ডগুলো, তোমরা জানো যে আমাদের ডিএনএ এর সূত্রগুলোর সাথে কি থাকে, নাইট্রোজেন বেস ক্ষারগুলো থাকে এবং এই নাইট্রোজেন বেস ক্ষারগুলো একে অপরের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। যেরকম অ্যাডিনিনের সাথে থায়ামিনের দ্বিবন্ধন থাকে, গুয়ানিনের সাথে সাইটোসিনের তিন বন্ধন থাকে। তো আমি এখানে বন্ধনগুলো দেখাইনি, তোমরা একটু বুঝে নিও যে এখানে কিন্তু কি আছে, আমাদের এই বেস পেয়ারগুলো আছে। তো এই বেস পেয়ারগুলো ভাঙার কারণে আমাদের এই যে মাঝখানটা, এই মাঝখানটা কিন্তু কি হয়ে গেছে, বেলুনের মতো ফুলে গেছে। তো এই ফোলা অংশটাকে আমরা চাইলে রেপ্লিকেশন বাবলও বলতে পারি। তো অরিজিন থেকে আমি যদি একটা ডিটারমিনার কল্পনা করি, অর্থাৎ আমি অরিজিন থেকে আমি একটা মনে মনে একটা কাল্পনিক রেখা যদি বিবেচনা করি তাহলে আমাদের রেপ্লিকেশনটা দেখো এই টার্মিনাসের দিকে একবার হচ্ছে, আবার এই টার্মিনাসের দিকে হচ্ছে। আমি যদি মাঝখানে একটা কাল্পনিক লাইন চিন্তা করি তাহলে দেখো আমাদের যে ডিএনএ এর সূত্র যে ওপেন হচ্ছে, এটা কিভাবে ওপেন হচ্ছে, দেখো আমাদের দুই পাশে যে দুইটা টার্মিনাস আছে, দেখো মাঝখান থেকে দেখো এই পাশে যে টার্মিনাসটা আছে এই টার্মিনাসের দিকে ওপেন হইতে শুরু করবে, আবার দেখো মাঝখান থেকে এই পাশে যে টার্মিনাসটা আছে এই টার্মিনাসের দিকেও কিন্তু ওপেন হইতে শুরু করবে।
অর্থাৎ ওপেনটা কিভাবে হয়, আমাদের অরিজিন থেকে দুই টার্মিনাসের দিকেই কিন্তু ওপেন হইতে শুরু করবে, এই পাশে ওপেন হইতে শুরু করবে, এই পাশে ওপেন হইতে শুরু করবে। তো এই ধরনের রেপ্লিকেশন পদ্ধতিকে বলা হয় বাই ডিরেকশনাল রেপ্লিকেশন। দেখো আমি এখানে লিখি যে এই ধরনের রেপ্লিকেশনকে বলা হয় হচ্ছে বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন। তাহলে বাই ডিরেকশনাল রেপ্লিকেশন কেন বলা হচ্ছে? দেখো অরিজিন থেকে দুই দিকেই আমাদের সূত্রগুলো ওপেন হতে শুরু করেছে, যে কারণে আমরা এই ধরনের রেপ্লিকেশনকে কি বলবো? বাই ডিরেকশনাল রেপ্লিকেশন বলবো। তাহলে আমরা বেসিকটা জেনে নিলাম, এরপরে কি ঘটনাটা আমরা খেয়াল করব। তো আমাদের যে ইউক্যারিওটিক ডিএনএ, তাহলে ইউক্যারিওটিক ডিএনএ এর যে রেপ্লিকনটা আছে, তাহলে এই রেপ্লিকনের মাঝখানে কি থাকবে? রেপ্লিকনের মাঝখানে থাকবে হচ্ছে আমাদের অরিজিন। তাহলে এইটা হচ্ছে আমাদের রেপ্লিকন, আমাদের এই বরাবর আছে হচ্ছে অরিজিন। এটা টার্মিনাস, এটা টার্মিনাস। তো আমাদের রেপ্লিকেশনের প্রথমে যে এনজাইমটা কাজ করবে, তো আমাদের প্রথম এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ। প্রথম আমাদের যে এনজাইমটা কাজ করবে, এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। তো হেলিকেজ এনজাইমটা কিভাবে কাজ করে? তো হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ফেলা। তো এই হেলিকেজ এনজাইমটা আমাদের অরিজিনে আসবে, আসার পরে সে এই টার্মিনাস পর্যন্ত হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে শুরু করবে। এখানে আসবে, তারপরে আমাদের এই পাশে যে টার্মিনাসটা আছে, এই টার্মিনাস পর্যন্ত সে কি করবে? হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে শুরু করবে। সে যখন হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে শুরু করবে, তখন আমরা এরকম বাবলস পাবো। রেপ্লিকনটা কিন্তু এরকম আকৃতি ধারণ করবে, রেপ্লিকনটা এরকম আকৃতি ধারণ করবে। তো রেপ্লিকনের যে কোনো এক পাশে কি হয়? প্রথমে ওপেন হইতে শুরু করে, তারপরে দ্বিতীয় পাশে ওপেন হইতে শুরু করে। তো আমরা যদি এক পাশের কথা চিন্তা করি, তাহলে দেখো যখন আমাদের হেলিকেজ এনজাইম কাজ শুরু করবে, তখন আমাদের রেপ্লিকনের অবস্থাটা কিরকম দেখতে হবে? তখন আমাদের রেপ্লিকনের অবস্থাটা দেখতে হয় হচ্ছে ইংরেজি বর্ণমালা ওয়াই অক্ষরের মতো। তখন আমরা এই ধরনের আকৃতিটাকে বলি হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। তাহলে রেপ্লিকেশন ফর্ক কেন বললাম? যখন আমাদের হেলিকেজ এনজাইম অরিজিন থেকে টার্মিনাস পর্যন্ত হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে শুরু করলো, তখন আমাদের রেপ্লিকনটাকে দেখতে কেমন লাগলো? ওয়াই বন্ডের মতো লাগলো, যে কারণে আমরা এই অংশটাকে বলছি এখন রেপ্লিকেশন ফর্ক। তাহলে এরকম রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি হবে। তাহলে রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি হচ্ছে, দেখো আমাদের এইখানে অর্থাৎ এই সূচকগুলোতে যে নাইট্রোজেন বেসগুলো আছে, এদের মধ্যে কিন্তু এখন কোনো হাইড্রোজেন বন্ধন নাই। এই দিকে হাইড্রোজেন বন্ধনগুলো আছে, কারণ এইখানে এখন পর্যন্ত আমাদের হেলিকেজ এনজাইম কাজ শুরু করেনি। হেলিকেজ এনজাইমটা এতটুকু জায়গাতে কি করেছে? কাজ সম্পন্ন করেছে। তো যত সামনের দিকে অগ্রসরিত হবে, ততই কি হবে? আমাদের হাইড্রোজেন বন্ডগুলো ভাঙতে শুরু করবে। তো যখন এরকম দুই দিকেই কি হবে? যখন এরকম দুই দিকেই হেলিকেজ এনজাইম কাজ শুরু করবে, তখন আমাদের এই দুই পাশে প্যাচের সংখ্যাগুলো বেড়ে যাবে। বিষয়টা অনেকটা দড়ির মাঝখান থেকে প্যাচ খোলার মতো। আমরা যখন কোনো একটা দড়ির
মাঝখান থেকে প্যাচ খুলতে শুরু করব, তখন একটু লক্ষ্য করে দেখবা যে আমরা মাঝখান থেকে যখন টান দিব তখন দড়ির দুই পাশে কি হবে। আমরা যখন মাঝখান থেকে টান দিব তখন দড়ির দুই পাশে প্যাচের সংখ্যাগুলো বেড়ে যায়। তো ডিএনএতেই ঠিক একই ঘটনাগুলো ঘটবে। তাহলে হেলিকেজ এনজাইমটা যখন এদিকেও প্যাচ করতে শুরু করবে, এদিকেও প্যাচ করতে শুরু করবে, অর্থাৎ ডিএনএ হেলিক্সগুলো যখন ওপেন হবে তখন আমাদের টার্মিনাসের যে অংশগুলো আছে এই টার্মিনাস প্রান্তগুলোতে আমাদের ডিএনএ প্যাচগুলো বেড়ে যাবে। তো এই ঘটনাকে বলি হচ্ছে আমরা নেগেটিভ সুপার কয়েলিং। যখন হেলিকেজ এনজাইম কাজ শুরু করে তখন আমাদের দুই টার্মিনাস প্রান্তে কি হয়, নেগেটিভ সুপার কয়েলিং এর সৃষ্টি হয়। তো এই সুপার কয়েলিং এর প্রেসারটাকে রিলিজ করে কে? তো এই নেগেটিভ সুপার কয়েলিং এর প্রেসারটাকে রিলিজ করে আমাদের আরো একটা এনজাইমটার নাম হচ্ছে টোপোআইসোমারেস। এনজাইমটার নাম হচ্ছে টোপোআইসোমারেস। তাহলে টোপোআইসোমারেস এনজাইমটা কি করবে? টোপোআইসোমারেসটা দুই পাশের যে নেগেটিভ সুপার কয়েলিং আছে এই নেগেটিভ সুপার কয়েলিংটাকে রিমুভ করবে। এরপরে কি ঘটনাটা ঘটে? এরপরে যেটা হয়, আমাদের হেলিকেজ এনজাইমটার দায়িত্ব হচ্ছে প্যাচটাকে খুলে ফেলা। তো যখন আমাদের হেলিকেজ এনজাইমটা প্যাচ খুলতে শুরু করবে তখন দেখো হেলিকেজ এনজাইমটা যখন প্যাচ খুলছে, তাহলে মাঝখানে ছিল হেলিকেজ এনজাইমটা, মনে করো এখন এই পাশে আছে অথবা ধরো এই পাশে আছে, তাহলে মাঝখানে কিন্তু এখন হেলিকেজ এনজাইম নাই। তো এই যে সূত্রকগুলো, এই সূত্রকগুলো কিন্তু পরস্পরের সাথে আবার হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হতে পারে। এই ঘটনাটা কিন্তু হতে পারে, কিন্তু এই ঘটনাটা হয় না। কেন হয় না? কারণ আমাদের এই যে রেপ্লিকেশন ফর্ক, এই অঞ্চলগুলোতে আমরা কিছু প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করি। দেখো আমাদের এখানে কিছু প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে এসএসবিপি। তাহলে এসএসবিপি তোমরা জানো যে এসএসবিপি এর পূর্ণরূপ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলোর কাজ হচ্ছে এই সূত্রকগুলোকে বেঁধে রাখা, যাতে এরা পুনরায় আবার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে না পারে। তো এভাবে আমাদের এসএসবিপি কি করে? এসএসবিপি আমাদের ডিএনএ হেলিক্স দুটাকে ওপেন রাখতে সাহায্য করে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলি হচ্ছে আমরা ওপেনিং অফ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ওপেনিং অফ ডিএনএ রেপ্লিকেশনে কি ঘটনাগুলো ঘটছে? আমাদের ইউক্যারিওটিক ডিএনএ এর ক্ষেত্রে প্রথম যে এনজাইমটা কাজ করছে, এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। তাহলে আমরা জানলাম যে হেলিকেজ এনজাইমটার কাজ হচ্ছে ডিএনএ সূত্রকগুলোকে ওপেন করা, আর টোপোআইসোমারেস এনজাইমটার কাজ হচ্ছে নেগেটিভ সুপার কোয়েলিংটাকে রিডিউস করা। যদি এটা আদিকোষের ক্ষেত্রে হয়, তাহলে আদিকোষের ক্ষেত্রে আমাদের এই নেগেটিভ সুপার কোয়েলিং এই প্রেসারটাকে কি কমাবে? তাহলে এই প্রেসারটাকে কমানোর জন্য আমরা টোপোআইসোমারেস এনজাইমকে পাবো না। এই ক্ষেত্রে আমরা যে এনজাইমটা পাবো, এনজাইমটার নাম হচ্ছে গাইরোস। ঠিক আছে? তাহলে টোপোআইসোমারেস ওইখানে কাজ না করে কোন এনজাইমটা কাজ করবে? এনজাইমটার নাম হচ্ছে গাইরোস। তো এরপরে আমরা দ্বিতীয় স্টেপটাতে চলে যাব। তাহলে আমাদের কিন্তু ডিএনএ সূচকটা ওপেন করা শেষ। তাহলে এরপরে আমরা দ্বিতীয় ধাপে চলে যাব।